বন্ধুরা, আমি স্নিগ্ধা মল্লিক প্রমি। আমাদের গল্পের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। চাচা, আপনারা এখানে নতুন উঠেছেন? বাবা, এদের সাথে কথা বলো না তো। অপরিচিত মানুষ, কথা বলা ঠিক হবে না। দেখি না ছেলেটা কি বলে। হ্যাঁ বাবা, নতুন উঠেছি, কিন্তু কুলিও পাচ্ছি না, কি যে করি না। টেনশন কইরেন না, আমার ছেলেরা সব উঠাই দিবে। আপনারা শুধু শান্ত হয়ে দাঁড়ান। আবিরের নাম শুনলে এ পাড়ায় গাছের পাতাও নড়ে। চুলে ছোট স্পাইক, হাতে একটা রূপালি চেইন, আর চোখে সবসময় জেদি একটা ভাব। আবিরকে সবাই যেমন ভয় পায়, পাড়ার ছোট বড় কাজে সে আবার সবার আগে থাকে। তবে নীলা এ পাড়ায় আসার পর আবিরের সেই মাস্তানি ইমেজটা যেন একটু ধাক্কা খেল। সকাল থেকেই নীলার বাড়ির সামনে ট্রাক দাঁড়িয়ে, লরি থেকে আলমারি, খাট আর কার্টুন নামানো হচ্ছে। নীলার বাবা শওকত সাহেব বেশ চিন্তিত, এত মালামাল ওপরে উঠবে কিভাবে। ঠিক তখনই আবিরের নজর পড়ে নীলার উপর। লম্বা চুল কোমর অবধি ছড়ানো, ঘিয়ে রঙের কুর্তির সাথে ব্লু ডেনিম প্যান্ট, গলায় একটা ওড়না সাপের মতো করে পেঁচানো, কপালে একটা ছোট্ট তিল আছে মাঝ বরাবর, একদম যেন টিপ, চোখে চশমা, এতটা মায়াবী চেহারা। আবির সেখানেই থমকে যায়। তার মনের মধ্যে যেন অটোমেটিক কোনো গান বাজতে শুরু করছে। কানগুলো কেবল নীলার কথার শব্দ ছাড়া আর কিছু শুনতে পাচ্ছে না। আবির কেমন হা করে থাকতে দেখে তার বন্ধুরা খোঁচা দেয়, বেটা এমন করে কি দেখছিস? পড়ি। পরি? এই দিনের বেলা পরি আসলো কোথা থেকে? ওই যে। আবির বিভোর চোখে সামনের দিকে আঙুল ইশারা করে। রিফাত সাকিবও সেদিকে তাকিয়ে হা হা হয়ে তাকায়। আবিরের ভাইরে, এ তো সত্যি সত্যি পরি। এটা আকাশ থেকে এখানে ল্যান্ড করলো কেমনে? চুপ বেদব। ভাবি বল ভাবি, এটা এটা কি আবার? আবিরের কথায় সকলে অবাক হয়ে যায় বটে, কারণ আবির আজ অবধি কোনো মেয়েকে দেখে এমন অদ্ভুত আচরণ করেনি। তারা দুজনেই বুঝলো আবির গেছে এবার। আবির আর দেরি না করে তার দলবল নিয়ে মুহূর্তেই সেখানে হাজির হলো। তারপর তাদের মালামালের ব্যাপারে সাহায্য করার অভিনয় শুরু করলো। প্রথমে নীলা বিরক্ত হয়, কিন্তু বাবা কথা বলায় সে চুপ হয়ে যায়। ঠিক তখনই আবির নিজেই একটা ভারী কার্টুন কাঁধে তুলে নিল। ঠিক সেই মুহূর্তে গাড়ি থেকে নামলো তিথি, পরনে নীল রঙের কামিজ, চোখে সানগ্লাস। সে নেমে চারপাশটা একবার দেখল, তারপর আবিরের দিকে এমনভাবে তাকালো যেন সে অতি সাধারণ একজন কুলি। আবিরকে দেখেই তিথির চোখ কপালে। সে ফিসফিস করে নীলাকে বলল, উফ নীলা, এই ছেলেটা তো জাস্ট আগুন। দেখছিস কি ড্যাশিং লুক। একে তো একদম হিরোর মতো লাগছে। রাখ তোর হিরো, এই রুদ্রে চশমা পরে ভাব মারছে। নির্ঘাত কোনো বখাটে। চল ভেতরে যাই। আবির নীলার কথাগুলো শুনতে পেল। মনে মনে সে একটু হাসল। যে ছেলেকে পুরো পাড়া ভয় পায়, সেখানে একটা মেয়ে কিনা তাকে বখাটে বলছে। এমন সাহসের আগে কেউ দেখায়নি। সত্যি মেয়েটা ভিন্ন। আবিরের বুকের ভেতর এক অদ্ভুত ভালো লাগা কাজ করলো, কিন্তু মুখে সে কাঠিন্য বজায় রাখলো। সব মালামাল ওপরে তোলা শেষ। শওকত সাহেব খুব খুশি। তিনি আবিরকে ড্রয়িং রুমে বসালেন। বাবা, আবির তোমরা না থাকলে আজ খুব বিপদ হতো। বসো, একটু নাস্তা খেয়ে যাও। মানিলা, ওনাদের জন্য একটু মিষ্টি আর নাস্তা নিয়ে আয় তো। নীলা কিচেন থেকে গটগট করে বেরিয়ে এলো, তার চোখে মুখে রাজ্যের বিরক্তি। বাবা, আমি পারবো না। অপরিচিত লোকজনকে এভাবে ঘরে ঢুকানো তোমার ঠিক হয়নি। আবির সোফা থেকে উঠে দাঁড়ালো। সে খুব বিনয়ীভাবে মাথা নিচু করে বলল, না চাচা, ঠিক আছে। আমরা তো প্রতিবেশী হিসাবে হেল্প করলাম মাত্র। নাস্তার দরকার নেই, অন্য একদিন হবে। আজকে আমরা আসি। আবিরের এই নম্রতা দেখে তিথি তো পুরোপুরি ফেদা। সে নীলার কানের কাছে বলল, দেখলি ছেলেটা কত ভদ্র। তুই শুধু শুধু রাগ করছিস। আবির চলে যাওয়ার পর নীলা তার বাবার উপর ফেটে পড়ল রাগে। বাবা, তুমি জানো এই ছেলেটাকে? চিনি না জানি না ঘরে নিয়ে আসলে। পাড়ার লোকজন দেখলাম ওকে দেখে পালাচ্ছে, আর তুমি ওকে আমাদের ড্রয়িং রুমে বসে খাতির করছো। এসব মাস্তান টাইপ ছেলেদের আমি একদম সহ্য করতে পারি না। আরে মা, বিপদে যে এগিয়ে আসে সেই তো আসল মানুষ। ছেলেটা যথেষ্ট বিনয়ী। বিনয়ী না, ছাই। নীলা গাল ফুলিয়ে নিজের ঘরে চলে গেল। সে জানতো না জানলার ওপারে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আবির তখনও নীলার জানলার দিকে তাকিয়ে আছে। আবির মনে মনে ভাবল, নীলা,
তুমি আমাকে গোনাই ধরো না, ঠিক আছে, কিন্তু এই পাড়ায় থাকতে হলে এই বোখাটে ছেলেটার দিকেই হ্যাঁ তোমাকে তাকাতে হবে। আজ প্রথমবারের মতো আমার নজরে কেউ পড়েছে, তাকে আমারই হতে হবে। তিথি জানলা দিয়ে আবিরকে দেখতে পেয়ে হাত নাড়ল। নীলা সেটা দেখে তিথিকে টেনে ভেতরে নিয়ে এলো। তোর মাথার সমস্যা নাকি? ওমা, কি করলাম? তুই ওকে টাটা দিচ্ছিস কেন? টাটা না তো, হাই দিচ্ছি। ওই একই, দরকার আছে? ছেলেটাও ফালতু, এসে জানালার কাছে দাঁড়িয়ে আছে। বললাম না, জানতাম ও যে ফালতু। চল তো আয়। আসতে না আসতেই উটকো ঝামেলা। দেখি সর, জানালাটা বন্ধ করি। আরে না না, বন্ধ করিস না, সর। ধরাম। নীলা জানলাটা লাগিয়ে দিয়ে চলে গেল। আবির আর দাঁড়ালো না, একটা মুচকে হাসি দিয়ে চলে এলো। নীলা সেই ধরাম করে জানলা বন্ধ করার শব্দটা আবিরের কানে এখনও তালি বাজিয়ে যাচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, আবির একটুও রাগ করেনি, বরং ওই নীল চশমার আড়ালের রাগের চোখ দুটো তার মনের মধ্যে এক অন্যরকম দোলা দিয়ে গেছে। আবির বাড়ি ফিরে নিচের ঘরে ধপাস করে শুয়ে পড়ল, কিন্তু সিলিং ফ্যানের দিকে তাকালেই সে নীলার সে মায়াবী মুখটা দেখতে পাচ্ছে। সেই ছোট তেলটা যেন আকাশের ধ্রুবতারার মতো তার চোখের সামনে জ্বলজ্বল করছে। এপাশ ওপাশ করছে, কিন্তু ঘুম কিছুতেই আসছে না। বারবার মনে পড়ছে নীলার ওই চেদি গলার আওয়াজ। ঠিক তখনই ঘরে ঢুকলেন আবিরের মা। ছেলের অস্থিরতা মায়ের চোখ এড়ায়নি। কি রে বাবা, আজ শরীরটা খারাপ নাকি? ঘরে আসলে কিন্তু এক ফোঁটা দানা পানিও মুখে দিলি না। তোকে আজ এমন লাগছে কেন? আবির উঠে বসল। মায়ের কাছে সে সব সময় ছোট বাচ্চা। সে একটু ইতস্তত করে সব খুলে বলল। পাশের বাড়ির সেই নতুন ভাড়াটিয়া মেয়েটা, তার ওই আকাশ ছোঁয়া দেমাগ আর তার প্রতি আবিরের এই অদ্ভুত ভালো লাগার কথা। মা ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, পাগল ছেলে, মাস্তানি করে পুরো পাড়া ঠান্ডা রাখিস, আর একটা মেয়ের রাগে চাহনিতে কাবু হয়ে গেলি। শোন বাবা, ভালো লাগা তো অন্যায় নয়, কিন্তু জোর করে কাউকে পাওয়া যায় না। তুই যদি সত্যিই ওকে চাস, তবে আগে নিজেকে ওর যোগ্য করে তুল। ও তোকে বখাটে বলেছে কারণ ও তোর ভেতরের মানুষটাকে চেনে না। সময় দে, ধৈর্য ধর। আবির মায়ের কথায় একটু স্বস্তি পেল। মনে মনে ঠিক করলো, নীলা তাকে যাই ভাবুক, সে নীলার মনে জায়গা করে নেবেই। ওদিকে নীলার ঘরে তখন অন্য দৃশ্য। নীলা আর তিথি মিলে মালামাল গোছাচ্ছিল। কিছুক্ষণ পর নীলা একটা কার্টুন খুলছে আর তিথি জানলার কাছে দাঁড়িয়ে গুনগুন করে গান গাইছে। लग जा गले के फिर हंसी रात। আজব, তুই গান করছিস? তিথি দ্রুত আয় তো, শেষ করতে হবে, বাবা বকবে। নীলা, বিশ্বাস কর, ওই ছেলেটার মধ্যে একটা জানমাল ব্যাপার আছে। মাস্তানের মতো কথাবার্তা হলে কি হবে? ওর বডি ল্যাঙ্গুয়েজটা দেখছিস? একদম হিরো। তোর দিকে কেমন করে তাকিয়েছিল দেখেছিস? নীলা জামা কাপড় আলমারিতে রাখতে রাখতে বলল, তিথি, তুই কি থামবি? ও সম্পর্কে বাবা খোঁজ নিয়েছে একটু আগে। ও আসলেই একটা মাস্তান। পুরো পাড়ার লোকজন যাকে দেখে ভয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। তুই তার গুণগান গাইছিস? আমার না একদম মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। কাল থেকে ওর ছায়াও যেন আমার সামনে না পড়ে। আরে বাবা, রাগ করছিস কেন? আমি তো শুধু বললাম ছেলেটা ডেশিং। তুই তো এমনিতেও কাউকে গুনায় ধরিস না। রাখ তোর ডেশিং। কাল সকালেই বাজারে যেতে হবে। বাবা অফিসে গেলে ঘরে নাস্তার কিছু নেই। চল এখন ঘুমা, কাল অনেক কাজ। পরদিন সকালে নীলা আর তিথি বাজারের দিকে রওনা হলো। নীলার পরনে একটা কালো ওড়না আর সাধারণ সালোয়ার কামিজ। বাজারের মোড়ে ঢুকতেই তারা দেখলো মানুষের জটলা, চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। নীলার সামনে এগোতেই তার চোখ ছানা ভরা। দেখলো মাঝ রাস্তায় দাঁড়িয়ে আবির, তার শার্টের হাতা গোটানো, কপালে একটা রগ ফুলে উঠেছে। তার সামনে পাড়ার একটা বখাটে ছেলে মাটিতে পড়ে আছে। আবির তাকে কলার ধরে তুলে সজোরে একটা খুশি বসালো। এলাকার মুরব্বীদের সাথে বেয়াদবি করার সাহস তোকে কে দিয়েছে? আর একবার যদি দেখি দোকানের সামনে দাঁড়িয়ে মেয়েদের ডিস্টার্ব করছিস, তবে তোকে কাফন পরিয়ে বাসায় পাঠাবো। আবিরের মারের চোটে ছেলেটার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। নীলা দূরে দাঁড়িয়ে দৃশ্যটা দেখে বিরক্তিতে মুখ কুচকালো। সে তিথির দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, দেখলি, আমি বলছিলাম না ও একটা জানোয়ার। মানুষের সাথে কেমন করে মারামারি করছে দেখ। ঠিক সেই মুহূর্তে আবিরের নজর পড়ল নীলার ওপর। হাতটা মাঝপথেই থেমে গেল। তার সেই রাগে চেহারাটা মুহূর্তেই পাল্টে গেল। সে যেন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল।
তার চোখে এখন রাগ নেই, আছে শুধু এক বিশাল বিস্ময় আর মুগ্ধতা। যাকে মারছিল সে এই সুযোগে ভিড় ঠেলে দৌড়ে পালালো। সাকিব আবিরকে নাড়া দিয়ে বলে, কিন্তু আবির কোনো উত্তর দিল না। সে শুধু দেখছে নীলার সেই রাগে চোখ দুটো। নীলা এবার আর চুপ করে থাকলো না, সে গটগট করে আবিরের সামনে এগিয়ে এলো। আপনার কি সারাদিন কোনো কাজ নেই? সকালে উঠেই মারামারি শুরু করছেন। লোকজনকে ভয় দেখে কি আপনি নিজেকে খুব বড় কেউ ভাবছেন? ছি, আপনার মতো মানুষের সাথে কথা বলাও পাপ। তিথি, চল এখান থেকে। নীলা তিথির হাত ধরে এক প্রকার টেনে নিয়ে চলে গেল। আবির ঠাই দাঁড়িয়ে রইল, তার কানে নীলার ওই করা কথাগুলো মধুর মতো বাজছে। আবির, ও তোকে সবার সামনে আবোল তাবোল বলে গেল, আর তুই হাসছিস? ধর্ম নাকি ওরে? তোরা আমার পরেই আমাকে বকা দিয়েছে। এটা তো আমার পরম সৌভাগ্য। ওর মুখ থেকে নিজের নাম শুনতে যে কত শান্তি তোরা বুঝবে না। ওর বকাগুলো আমার কাছে গানের মতো লাগছে। আবিরকে ঘিরে তার বন্ধুরা দাঁড়িয়ে রইল, আর আবির বাজারের সেই ধুলোবালির মাঝে দাঁড়িয়ে নীলার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। বাজার থেকে ফেরার পথে আকাশ ভেঙে বৃষ্টি নামল। নীলার তিথি রাস্তার পাশের একটা ছোট লন্ড্রি দোকানের সামনে আশ্রয় নিল। নীলার কালো ওড়নাটা বৃষ্টির ছাটে অর্ধেক ভিজে গেছে। সে রাগে গজগজ করছে আর বারবার রিক্সা খুঁজছে। ঠিক তখনই দেখা গেল আবিরকে। সে উল্টো দিক থেকে একটা কালো রঙের বড় ছাতা মাথায় দিয়ে হেঁটে আসছে। নীলাকে দেখেই সে থমকে দাঁড়ালো। নীলার চোখে চোখ পড়তেই নীলা মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। নীলা, নীলা না তো আপু, বৃষ্টি তো থামার লক্ষণ নেই। আপনি এই ছাতাটা নিয়ে বাসায় যান। আমি তো ছেলে মানুষ, ভিজে ভিজে চলে যেতে পারবো। আপনার ছাতা আমার লাগবে না। আমি ভিজি বা মরি তাতে আপনার কি? আপনি নিজের রাস্তা মাপুন। আবির একটু হাসল। সে ছাতাটা নীলার মাথার ওপর ধরে রেখে নিচে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে গেল। মুহূর্তের মধ্যে আবিরের শার্টটা ভিজে শরীরের সাথে লেপ্টে গেল। আপনি আমাকে বখাটে ভাবেন, মাস্তান ভাবেন, তাতে আমার দুঃখ নেই। কিন্তু আপনি ভিজে গিয়ে অসুস্থ হয়ে পড়বেন, এটা ভাবলেই আমার কষ্ট হয়। আমি ছাতাটা এখানে রেখে যাচ্ছি। আপনি না নিলে এইটা বৃষ্টিতেই পড়ে থাকবে। আবির ছাতাটা নীলার হাতের কাছে দোকানের খুঁটিতে ঝুলিয়ে দিয়ে ঝমঝম বৃষ্টির মধ্যে হাঁটতে শুরু করলো। নীলা অবাক হয়ে দেখলো ছেলেটা একবারও পেছনে ফিরে তাকালো না। তিথি পাশ থেকে ফিস ফিস করে বলল, দেখলি, এটাকে বলে সত্যিকারের হিরোইজম। তুই এখনো জেদ ধরে আছিস। নীলা বাধ্য হয়ে সেই ছাতাটা মাথায় দিয়ে বাড়ির পথ ধরল, কিন্তু তার মনের ভেতরে আবিরের সেই ভিজে যাওয়া অবয়বটা গেঁথে রইল। পরদিন বিকেলবেলা বৃষ্টি থেমেছে, কিন্তু আকাশটা এখনও মেঘলা। নীলা ড্রয়িং রুমে বসে বই পড়ছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। নীলার দরজা খুলতেই দেখলো সামনে আবির দাঁড়িয়ে। আবিরের হাতে একটা ছোট মিষ্টির প্যাকেট আর একটা কাগজ। নীলা দরজাটা অর্ধেক লাগিয়ে দিয়ে রুক্ষ স্বরে বলল, আর কেন এসেছেন? ছাতাটা তো তিথি গিয়ে দিয়ে আসবে বলছিল। আবির কথা বলল না। সে তার বাম হাতটা দরজার পাল্লায় রাখলো যাতে নীলা দরজা বন্ধ করতে না পারে। নীলা খেয়াল করলো আবিরের হাতে ব্যান্ডেজ। বাজারের সেই মারামারিতে বোধ হয় চোট পেয়েছিল। মারামারি করা আমার শখ নয় নীলা। গতকাল যাকে মেরেছি সে আপনার পিছনে এসেছিল, আপনার নামে বাজে কথা বলেছিল বলেই আমি নিজেকে সামলাতে পারিনি। আমি চাই না আপনি আমাকে ভুল বুঝুন। আবির মিষ্টির প্যাকেট আর একটা ভাঁজ করা চিরকুট নীলার দিকে এগিয়ে দিল। নীলা নিতে চাইছিল না, কিন্তু আবিরের চোখের সেই করুণ চাহনি দেখে সে হাত বাড়াতে বাধ্য হলো। আবির চলে যাওয়ার পর নীলা দরজা লাগিয়ে চিরকুটটা খুলল। তাতে আঁকাবাঁকা অক্ষরে লেখা, আমি জানি আমি আপনার যোগ্য নই, কিন্তু আপনার প্রতি আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। মিষ্টিটা খাবেন, আপনার মন ভালো হবে। এতে আপনার পাশের বাসার সেই বখাটে। নীলা চিরকুটটা পরে দীর্ঘক্ষণ চুপ করে রইল। তার রাগটা যেন বালির বাঁধের মতো ধীরে ধীরে ধসে পড়ছে। সে তিথিকে ডাকলো না, একা একাই জানলার কাছে গিয়ে দাঁড়ালো। দেখলো আবির রাস্তার মোড়ে একা একা গলে দিয়ে হেঁটে যাচ্ছে। নীলার মনে হলো পাড়ার এই মাস্তান ছেলেটার ভেতরে আসলে অন্য কেউ একজন বাস করে, যাকে সে এখনও চিনতে পারেনি। বিকেলবেলা তিথি একরকম জোর করেই নীলাকে নিয়ে পাশের পার্কে এলো। নীলার মেজাজ এমনিতেই খিচখিচে, তার উপর তিথির এই অকারণ বায়না। তিথি, এই মশা ভর্তি পার্কে কেন নিয়ে এলি আমাকে? চল বাসে যাই, ভালো লাগছে না। আরে দাঁড়া না, আমার এক কাজিনের আসার কথা এখানে।
ওকে একটা নোটবুক দেওয়ার আছে, তুই জাস্ট 5 মিনিট বস। তিথি ফোন করার নাম করে একটু দূরে সরে গেল। আর ঠিক 5 মিনিট পরেই দেখা গেল আবিরকে। তবে আজ সে আর একা নয়, তার হাতে নীলার পছন্দের সেই বেলি ফুলের একটা ছোট্ট মালা। আবিরকে দেখে নীলা বুঝতে পারলো এটা তিথির কাজ। সে ব্যাগ নিয়ে উঠে দাঁড়াতে চাইল। 1 মিনিট নীলা, জাস্ট 1 মিনিট। পালিয়ে যাচ্ছেন কেন? আমি কি বাঘ যে আপনাকে খেয়ে ফেলবো? আপনার সাহস তো কম না। তিথিকে দিয়ে এসব নাটক করানোর মানে কি? আপনি কি ভাবেন আমি আপনার মাস্তানি বা এইসব সস্তা রোমান্টিকতায় গলে যাব? গলে যাওয়ার জন্য আসিনি, আর চিরকুটে যা লিখেছি সেটা সত্যি কি না যাচাই করতে এসেছি। আপনি যে আমাকে বখাটে বলেন, সেটা শুনে আমার খুব ভালো লাগে। অন্তত আপনার মুখে আমার একটা পরিচয় তো আছে। তিথিকে দোষ দিবেন না, আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম। বখাটেদের প্রতি একটু ঘৃণা থাকলে মন্দ কি? ঘৃণা থেকেই তো ভালোবাসা শুরু হয় নাকি? নীলা কিছু বলতে চেয়েও পারল না। আবির হন হন করে হেঁটে পার্কের বাইরে চলে গেল। তিথি দৌড়ে এসে বলল। কিরে, কি বললো? নীলা কোনো উত্তর দিল না, শুধু বেলি ফুলের মিষ্টি গন্ধে তার কঠিন মনের বরফটা যেন একটু করে গলতে শুরু করলো। পরের দিন রাতে পাড়ায় হঠাৎ শোরগোল শুরু হলো। নীলার বাবা শওকত সাহেব বাজার থেকে ফিরছিলেন। এমন সময় পাড়ার কতিপয় ড্রাগ অ্যাডিক্ট ছেলে তার রাস্তা আটকে ধরল। তারা শওকত সাহেবের পকেট থেকে টাকা আর ফোন ছিনিয়ে নিতে চাইছিল। নীলা আর তার মা বারান্দা থেকে চিৎকার শুরু করলেন। ঠিক তখনই অন্ধকার গলি থেকে ঝড়ের বেগে ধেয়ে এলো আবির। তার হাতে সেই রূপালি চেইনটা আজ হাতের মুঠোয় ধরা। খবরদার, আমার এলাকায় মুরব্বীদের গায়ে হাত দেওয়ার সাহস কার হয়েছে রে? এরপর শুরু হলো তুমুল মারামারি। আবির একাই 4-5 জনকে সামলাচ্ছিল, কিন্তু হঠাৎ একজনের হাতে থাকা ধারালো কিছু একটা আবিরের হাতের ওপর দিয়ে চলে গেল। রক্তে আবিরের শার্টটা মুহূর্তেই ভিজে লাল হয়ে গেল। তবুও সে তাদের তাড়িয়ে শওকত সাহেবকে উদ্ধার করলো। শওকত সাহেবকে ধরে আবির যখন গেটের কাছে এলো, তখন নীলা নিচে দৌড়ে নেমে এলো। আবিরের ফিনকি দিয়ে বের হওয়া রক্ত দেখে নীলার বুকটা কেঁপে উঠল। তার শব্দে মাগ সব রাগ যেন এক নিমিষে উধাও। আবির, আপনার হাত থেকে এত রক্ত পড়ছে কেন? ওমা, বাবা, তুমি কি ঠিক আছো তো? আবির, আপনি বসুন এখানে। আমি ঠিক আছি নীলা, চাচার কিছু হয়নি, এইটাই বড় কথা। মাস্তানদের রক্ত একটু বেশিই বের হয়, ওদের কিছু হয় না। নীলা এবার আর চুপ থাকতে পারল না। সে নিজের ওড়নার এক মাথা ছিঁড়ে নিয়ে আবিরের রক্তাক্ত হাতে শক্ত করে ব্যান্ডেজ করে দিতে লাগলো। তার হাত কাঁপছিল, চোখে জল টলমল করছিল। বেশি কথা বলবেন না। কেন সব সময় আপনাকে এভাবে হিরো সাজতে হয়? নিজের প্রাণের কি কোনো মায়া নেই? এত বড় আবির নীলার চোখের দিকে তাকিয়ে রইল। আজ আর নীলা তাকে বখাটে বলছে না, বরং তার চোখে সেই জলে বলে দিচ্ছে আবির তার হৃদয়ে জায়গা করে নিয়েছে। শওকত সাহেব পাশ থেকে বললেন, ছেলেটা আজ না থাকলে আমার কি হতো কে জানে। নীলা ওকে ভেতরে নিয়ে আয়। নীলা আজ আর আপত্তি করল না। সে নিজেই আবিরকে ধরে ড্রয়িং রুমের দিকে নিয়ে গেল। আবিরের সেই বখাটে ইমেজটা আজ নীলার কাছে এক সত্যিকারের রক্ষাকর্তার ইমেজে বদলে গেল। বাইরে ঝিঝি পোকার ডাক আর ভেতরে এক অদ্ভুত নিস্তব্ধতা। ড্রয়িং রুমের মৃদু আলোয় আবির সোফায় বসে আছে। তার সাদা শার্টের হাতা ভেজা রক্তে লাল হয়ে আছে, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। নীলা ফার্স্ট এড বক্স নিয়ে সামনে বসেছে, তার হাত কাঁপছে। এত বড় কলিজা আপনার! এত বড় কলিজা আপনার! 5-5টা ছেলের সামনে একা দাঁড়িয়ে গেলেন। নিজের জীবনের মায়া নেই? মাস্তানদের জীবনে মায়া থাকতে নেই নীলা। আর আমার চাচাকে কেউ অপমান করবে, সেটা আমি বেঁচে থাকতে অসম্ভব। নীলা কথা বাড়ালো না, পরম মমতায় তুলো দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করতে শুরু করলো। ডেটল লাগানোর সময় আবির একটু কুঁচকে উঠল। নীলার সাথে সাথে ফু দিতে লাগলো সেখানে। আবির স্থির হয়ে গেল। সে দেখছে নীলার চোখের পাতায় জমে থাকা এক ফোঁটা জল, যা ঝরে পড়ার অপেক্ষায়। কাঁদছেন কেন? আমি তো মরিনি। চুপ একদম, একটা কথাও বলবেন না। আপনার এইসব হিরোইজম আমার অসহ্য লাগে। ঠিক তখনই তিথি ঘরে ঢুকলো, হাতে এক গ্লাস গরম দুধ নিয়ে। এই নিন আবির, এটা খেয়ে নিন। আর নীলা,
তুই কি এখনও ওকে বখাটে বলবি? আজ যদি আবির না থাকতো তবে আমাদের কি হতো ভেবে দেখেছিস? নীলা কোনো উত্তর দিল না, শুধু আবিরের হাতের ব্যান্ডেজটা শেষ করে একটা শক্ত কিট দিয়ে উঠে দাঁড়ালো। যাওয়ার আগে শুধু একবার আবিরের চোখের দিকে তাকালো। সেখানে আজ আর ঘৃণা নেই, আছে এক গভীর কৃতজ্ঞতা আর অব্যক্ত কিছু শব্দ। আবির চলে যাওয়ার অনেকক্ষণ পর নীলা তার ঘরের বারান্দায় এসে দাঁড়িয়েছে। রাত তখন একটা, পাড়াটা নিঝুম। হঠাৎ তার ফোনে একটা মেসেজ আসার শব্দ হলো। একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ। আজ আপনার চোখে ওই এক ফোঁটা জল দেখার পর মনে হলো আমার এই ক্ষমতাটা সার্থক। ওড়নার টুকরোটা আমি ফেলিনি, ওটা আমার কাছেই থাকবে। ব্যান্ডেজটা খোলার ইচ্ছা আমার নেই। ভালো থাকবেন আমার রাগী বড়ি। নীলা মেসেজটা পড়ে বুক ধরফর করে উঠল। সে জানে নাম্বারটা কার। তিথি নির্ঘাত দিয়ে দিয়েছে। নীলা ভাবলো রিপ্লাই দিবে না, কিন্তু আঙুলগুলো যেন নিজের বশ মানল না। সে লিখল, বেশি কথা না বলে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ুন। আর হ্যাঁ, কাল সকালে আমাদের ছাদে আসবেন। আপনার ছাতাটা ফেরত দেওয়ার আছে। যদি না আসেন তবে ওটা আমি ডাস্টবিনে ফেলে দেব। পরদিন সকালে আকাশটা অদ্ভুত নীল। বৃষ্টি ভেজা বাতাসে একটা ভেজা মাটির গন্ধ। নীলা একটা নীল রঙের শাড়ি পরে ছাদের রেলিং ধরে দাঁড়িয়েছিল, হাতে আবিরের সেই কালো ছাতাটা। আবির যখন ছাদে এলো ওকে কিছুটা দুর্বল দেখাচ্ছিল, কিন্তু ওর চোখের উজ্জ্বলতা ছিল আকাশ ছোঁয়া। ছাতাটা ডাস্টবিনে ফেলার ভয় দেখালেন কেন? আমি তো এমনিতেই আসতাম। কেন আসতেন? আবার মারামারি করার প্ল্যান দিতে? হ্যাঁ, না, আপনার নীল শাড়িতে ওই নীল তিলটা একবার দেখার জন্য। নীলা এবার আর রাগ করল না। সে এগিয়ে গিয়ে আবিরের ব্যান্ডেজ করা হাতটার ওপর নিজের নরম হাত রাখল। একটা কথা শুনবেন? আপনি বখাটে হতে পারেন, মাস্তান হতে পারেন, কিন্তু আপনি মানুষ হিসেবে খুব দামি। আমি আপনাকে চিনতে ভুল করছিলাম। তার মানে কি আমি প্রমোশন পেলাম? বোকাটি থেকে বন্ধু? বন্ধু হতে হলে আগে আমার শর্ত মানতে হবে। ওই রূপালি চেইনটা আজই ত্যাগ করতে হবে। আর কোনো দিন আমার অনুমতি ছাড়া নিজের জীবন বিপন্ন করবেন না। পারবেন? আবির মুহূর্তেই পকেট থেকে চেনটা বের করে নীলার হাতে দিয়ে দিল। এই নিন আমার গত 8 বছরের মাস্তানির চাবিকাঠি। আজ থেকে আমি শুধু আপনার কথা শুনবো। আপনি চাইলে আমি মাস্তান, আপনি চাইলে আমি সাধারণ। আমি শুধু আপনার হয়ে থাকতে চাই। সকালের মিষ্টি রোদে নীলার মুখটা ঝলমল করে উঠল। সে আবিরের দেওয়া চেইনটা নিচের মুঠোয় শক্ত করে ধরল। পাড়ার সেই দামাল ছেলেটা আজ একজোড়া কাজল কালো চোখের মায়ায় চিরতরে বন্দি হলো। দূর থেকে তিথি চুপি চুপি মোবাইল বের করে সুন্দর মুহূর্তের একটা ছবি তুলে নিল। আজ থেকে তাদের এক নতুন গল্প শুরু হলো। আবির আর নীলার সেই ছাদের মুহূর্তটি ছিল একটি নতুন সূচনার ইঙ্গিত। এর পরের দিনগুলো যেন কোনো বসন্তের রঙিন কবিতার মতো কাটতে লাগলো। পাড়ার সেই ত্রাস আবির এখন নীলার প্রেমে পড়ে একেবারে বদলে যাওয়া এক প্রেমিক। এরপর থেকে কি করে যেন দুজনের না বলা প্রেম শুরু হয়ে গেল। যাকে মাস্তান ভাবতো এক সচেতন ঘরের তরুণী, সে আজ তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। নীলার কলেজে যাওয়ার সময়টা এখন আবিরের দিনের সবচেয়ে প্রিয় অংশ। ঠিক সকাল 9টা বাজলে আবির তার দলবল নিয়ে মোড়ের চায়ের দোকানে হাজিরা দেয়। তবে এখন আর কারো সাথে চড়া গলায় কথা বলে না। নীলা যখন রিক্সা করে সামনে দিয়ে যায়, আবির দূর থেকে শুধু একবার ওর চোখের দিকে তাকায়। একদিন নীলা কলেজ থেকে ফেরার পথে বৃষ্টির কবলে পড়ল। রিক্সা পাচ্ছিল না। ঠিক তখনই পেছন থেকে একটা বাইকের হর্ন। তাকিয়ে দেখে আবির, চোখে সানগ্লাস, মুখে সেই চেনা বাঁকা হাসি। বোকাটেদের বাইকে কি পরীরা ওঠে? শর্ত মনে আছে তো? কোনো মাস্তানি চলবে না। মাস্তানি ছেড়ে এখন তো আপনার গোলামি করছি নীলা। সেদিন বিকেলে পাড়ার মোড়ে মজিদ মিয়ার টং দোকানে বসে দুজন চা খেলা। আবির এক হাতে কাফ ধরে অন্য হাতে নীলার ব্যাগটা আগলে রেখেছিল। পাড়ার লোকজন অবাক হয়ে দেখছিল, যে ছেলেটার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে জল খায়, সে আজ নীলার সামনে কতটা শান্ত। পরদিন বিকেলবেলা শওকত সাহেব তখন বাসায় নেই। তিথির বুদ্ধিতে নীলা আর আবির গেল শহরের অদূরে এক শান্ত নদীর ঘাটে। বিকেলের পরন্ত রোদ নদীর জলে চিকচিক করছিল। আবির একটা ছোট নৌকা ভাড়া করলো। নৌকার ভেতরে শুধু ওরা দুজন। মাঝ নদীতে গিয়ে আবির লগি পা থামিয়ে নীলার একদম কাছে এসে বসল।
নীলার পরনে ছিল ঘিয়ে রঙের শাড়ি, চুলে একটি বেলি ফুলের মালা। জানেন নীলা, আগে ভাবতাম পাওয়ার মানে হলো ভয় দেখানো, কিন্তু এখন বুঝি পাওয়ার মানে হলো কাউকে আগলে রাখার অধিকার পাওয়া। নীলা আবিরের কাঁধে মাথা রেখে বলে, আপনি বদলে গেছেন আবির। আপনার এই শান্ত রূপটা আমার খুব প্রিয়। আবির পকেট থেকে নীলার সেই ওড়নার টুকরোটা বের করলো, যেটা দিয়ে নীলা ব্যান্ডেজ করে দিয়েছিল। এটা আমার কাছে কবজের মতো থাকে। বলেই নীলা আলতো করে আবিরের গালে হাত রাখলো। আবির নীলার কপালে সেই ছোট্ট তিলটার উপর আলতো করে একটা চুমু খেলো। চারপাশে নিস্তব্ধ, শুধু নৌকার তলায় জলের ছলাৎ ছলাৎ শব্দ। কিন্তু কিছুদিন যেতে না যেতেই হঠাৎ একদিন নীলার জীবনে অন্ধকার নেমে এলো। শওকত সাহেবের এক পুরনো বন্ধুর ছেলে, যে বিদেশে থাকে, নীলার জন্য বিয়ের প্রস্তাব পাঠালো। ছেলেপক্ষ একদিন হুট করে নীলাদের বাসায় চলে এলো। নীলা তখন ঘরে বসে কাঁদছিল, কিন্তু বাবার সম্মানের কথা ভেবে সে সেজেগুজে সামনে যেতে বাধ্য হলো। ছেলেপক্ষ নীলাকে দেখে মুগ্ধ, তারা আংটি পরিয়ে কথা পাকা করতে চায়। শওকত সাহেবও খুব খুশি, এমন পাত্র হাতছাড়া করতে চান না। রাত তখন গভীর। নীলা কোনো মতে তিথির সাহায্য নিয়ে লুকিয়ে আবিরের সাথে সেই পার্কে দেখা করতে গেল। নীলার চোখ লাল, মুখটা ফ্যাকাশে। নীলা আবিরকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। আবির, ওরা আংটি বদল করতে চায়। বাবা তো রাজি হয়ে গেছেন। আমি আপনাকে ছাড়া অন্য কারো কথা ভাবতেই পারি না। আমি কি করব? আবিরের চোয়াল শক্ত হয়ে এলো। তার ভেতরে সেই পুরনো জেদটা আবার মাথা চারা দিয়ে উঠল, কিন্তু সে নিজেকে সামলালো। সে নীলার কপালে হাত রেখে খুব শান্ত গলায় বলল, নীলা, আমার উপরে ভরসা আছে তো? আমি জানি আমি এখনো আপনার বাবার কাছে যোগ্য নই, কিন্তু আমি আপনাকে হারিয়ে যেতে দিব না। কিন্তু সময় তো নেই। ওরা কাল পরশুই আবার আসবে। আমাকে শুধু কয়েকটা দিন সময় দিন নীলা। আমি কোনো অন্যায় করব না, কোনো মাস্তানি করব না। আমি আপনার বাবার সামনে বুক ফুলিয়ে দাঁড়াবো। শুধু কথা দিন, আপনি আমার হয়ে আমার উপর থেকে বিশ্বাস হারাবেন না। আবির নীলার চোখের জল মুছে দিয়ে বলে। আবির যখন কথাগুলো বলছিল তখন তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা ছিল। নীলা বুঝতে পারল এই ছেলেটা তার জন্য পৃথিবী উল্টে দিতে পারে। লুকিয়ে দেখা করা, নদীর ঘাটে হাতে হাত রেখে বসে থাকা, সবই একদিন শওকত সাহেবের চোখে পড়ে গেল। সেদিন সন্ধ্যায় নীলা আর আবির বাড়ির পাশের গলিতে দাঁড়িয়ে কথা বলছিল। আবির নীলার হাতে একগুচ্ছ বেলি ফুল দিচ্ছিল। ঠিক তখনই শওকত সাহেব অফিস থেকে ফিরলেন। দৃশ্যটা দেখে তার রক্ত মাথায় উঠে গেল। বাসায় ফিরে শুরু হলো তুমুল চিৎকার। শওকত সাহেব গর্জন করে বললেন, ওই মাস্তান ছেলেটার সাথে তোকে মিশতে কে বলেছে? ওই বখাটে কি আমার বংশের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিবে? নীলা এবার চোখের জল মুছে বাবার চোখের দিকে তাকিয়ে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, বাবা, ও বখাটে নয়। ও আমাকে সম্মান করতে জানে। আমি যদি বিয়ে করি তবে আবিরকেই করব, আর কাউকে নয়। শওকত সাহেব রাগে কাঁপতে কাঁপতে নীলার ফোন কেড়ে নিলেন এবং তাকে ঘরে বন্দি করে দিলেন। আর বলে গেলেন আগামী সপ্তাহে সেই প্রবাসী পাত্রের সাথে নীলার বিয়ে। বিয়ের দিন ঘনিয়ে এলো। পুরো বাড়ি আলোক সজ্জায় ঝলমল করছে, কিন্তু নীলার মনের ভেতর যেন শ্মশানের নিস্তব্ধতা। লাল বেনারসি আর ভারী গহনায় নীলা যখন কনের সাজে বসেছিল, তার চোখ দিয়ে কেবল অশ্রু ঝরছিল। তিথি পাশে বসে সান্ত্বনা দিচ্ছিল, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। বাইরে সানাই বাজছে, পরযাত্রী এসে গেছে। কাজী সাহেব খাতা খুলে বসলেন। শওকত সাহেব নীলার ঘরের সামনে দাঁড়িয়ে বললেন, মা নীলা, আমার মান রাখিস। নীলার মনে হলো তার শ্বাস বন্ধ হয়ে আসছে। সে জানলা দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকালো। হৃদয়ে শুধু একজনের নাম, আবির। কাজী সাহেব যখন নীলার সই নেওয়ার জন্য ঘরে ঢুকলেন, ঠিক তখনই বাড়ির পেছনের জানলার কাছে একটি পরিচিত শব্দ শোনা গেল। নীলা চমকে উঠে দেখল জানলার গ্রিল ধরে ঝুলে আছে আবির। তার সেই জেদি চোখ দুটো আজ এক অন্যরকম সংকল্পে জ্বলছে। নীলা চুপি চুপি জানলার কাছে গিয়ে ফিস ফিস করে বলল, আবির, আপনি এখানে কেন? বাবা দেখলে তো আপনাকে মেরেই ফেলবে। নীলা, আমি সব ব্যবস্থা করেছি। আমার এক মামার কোম্পানিতে ম্যানেজারের চাকরি হয়েছে। বেতন খুব বেশি না, 25,000 টাকা। আমাদের থাকার জন্য একটা ছোট বাসা ঠিক করেছি।
একটু কষ্ট হবে হয়তো, শাড়ি গহনা দিতে পারবো না, কিন্তু শান্তি দেব। আমার উপরে বিশ্বাস আছে তো? নীলা এক মুহূর্ত ভাবল। পেছনে কাজী সাহেবের ডাক শোনা যাচ্ছে। নীলা আবিরের দিকে তাকিয়ে হেসে দিল। 25,000 টাকা তো অনেক, ডাল ভাত খেয়ে দিব্যি কেটে যাবে। তাহলে আর চিন্তা কিসের, চলুন। নীলা তার ভারী ওড়নাটা একপাশে সরিয়ে রেখে জানলার গ্রিল দিয়ে সাবধানে আবিরের হাত ধরে নিচে নামলো। ঠিক তখনই তিথি বাইরে থেকে চিৎকার করে উঠল। নীলা নেই, নীলা পালিয়ে গেছে। পুরো বাড়িতে শোরগোল পড়ে গেল। শওকত সাহেব আর বরযাত্রীরা লাঠি সোটা আর টর্চ নিয়ে পেছনের বাগানে দৌড়ে এলেন। আবির নীলার হাত শক্ত করে ধরে রাস্তার দিকে দৌড়াতে শুরু করলো। পেছনে শওকত সাহেবের চিৎকার শোনা যাচ্ছে, ধর ওদের, ওই মাস্তান আমার মেয়েকে নিয়ে যাচ্ছে। রাস্তার মোড়ে আবিরের সেই বাইকটা স্টার্ট দিয়ে রাখা ছিল। নীলা শাড়ির কুচি সামলে বাইকের পেছনে উঠে বসল। আবির বাইকের অ্যাক্সিলেটর চেপে ধরল। পেছনে মানুষের ভিড়, টর্চের আলো আর চিৎকারের শব্দ ক্রমশ ফিকে হয়ে আসছে। আবির বাইক চালাতে চালাতে বাতাসের ঝাপটায় চিৎকার করে বলল, ভয় পাচ্ছ না তো নীলা? নীলা আবিরের পিঠে মাথা রেখে দুহাতে ওকে ঝাপটে ধরল। হাসি মুখে উত্তর দিল, একদম না, বখাটের পাশে থাকলে ভয়ের কি আছে, আমাদের পৃথিবী আমাদের কাছেই। গভীর রাতের নিস্তব্ধতা ছিঁড়ে আবিরের বাইকটা দিগন্তের দিকে ছুটে চলল। পেছনে পড়ে রইল সমাজ, আভিজাত্য আর একরাশ মেছে গয়নাগাটির চৌলস। অন্ধকার গলি পেরিয়ে তারা পা রাখলো এক নতুন ঘরে, যেখানে ভালোবাসা ছিল তাদের একমাত্র সম্বল। বাইক ছুটছে হু হু করে। পেছনে শওকত সাহেবের লোকজনের টর্চের আলো তখনও দেখা যাচ্ছে। অবশেষে রাত 3টের দিকে তারা পৌঁছলো এক মফস্বল শহরের পুরনো এক মসজিদের সামনে। আবিরের বন্ধু সাকিব সেখানে আগে থেকেই কাজী আর সাক্ষী জোগাড় করে রেখেছিল, যাতে কোনো রিস্ক না থাকে। এরপর তাদের বিয়ে শুরু হলো। বিয়েটা হলো এক অদ্ভুত পরিবেশে। বিয়ে শেষে আবির পকেট থেকে 5 টাকা বের করে কাজী সাহেবকে দিয়ে বলল, বাকিটা প্রথম মাসের স্যালারি পেলে দিব চাচা। একই কথা ভাই, এমন কাণ্ড তো জীবনেও দেখিনি। আরে ও মজা করলো, নিন আপনার টাকা রাখুন। বিয়ের পর তারা উঠল শহরের এক চিপা গলির ছোট এক কামরার বাসায়। যে মেয়ে রাজপ্রাসাদে থাকতো সে আজ টিনের চালের নিচের বাসায়। কিন্তু মজার ব্যাপার হলো, নীলার এতে কোনো দুঃখ নেই। বিয়ে করে আবির আর নীলা যখন তাদের সেই ছোট টিনের চালের ঘরে এসে পৌঁছলো, তখন রাত অনেক। টিনের চালে ঝিঝি পোকার ডাক আর তেলের প্রদীপের মৃদু আলোয় ঘরটা এক মায়াবী রূপ নিয়েছে। নীলার পরনে তখনও সেই ভারী লাল বেনারসি, যাই ছোট ঘরে রাজকীয় আভা ছড়াচ্ছে। ঘরের মাঝখানে একটা কাঠের ছোট খাট, তাতে সাদা চাদর বিছানো। আবির দরজাটা আটকে দিয়ে নীলার সামনে এসে দাঁড়ালো। নীলা খাটের এক কোণে জড়সড়ো হয়ে বসে আছে। তার মাথা নিচু, গয়নার ভারে আর লজ্জায় সে যেন নুয়ে পড়ছে। নীলা, সারা জীবন তো মস্তানি করে বেরিয়েছি, কিন্তু আজ তোমার সামনে দাঁড়িয়ে আমার হাত পা কাঁপছে। বিশ্বাস করো, মাস্তানি করার চেয়ে তোমাকে ভালোবাসা অনেক কঠিন কাজ। আবির হেসে নীলাকে ঝাপটে ধরল। ছোট ঘরটা তখন তাদের হাসিতে আর ভালোবাসায় ভরে উঠল।